না কিছু ফোন টোন তো করেনি আমার নাম্বারে, বা হোয়াটসঅ্যাপেও কিছু টেক্সট করেনি। কেন? তাহলে আমি ক্লাস শুরু করে দিচ্ছি। ওনাকে বলে টেক্সট করতে, অল টাইম তো আমার পক্ষে হয়তো ফোন তো আসলে আসেনি, আমি তাই বলতে গ্রুপে ঠিক হয়নি বলে আমি আর একটা নাম্বার অ্যাড করে দিয়েছি, মানে অ্যাডিশনাল নাম্বারটা আমি অ্যাড করে দিয়েছি। দেখি ওনাকে একটা পিন করে রাখি গ্রুপেই। তো অনেক কিছু পড়ানো ছিল, একটা প্র্যাকটিস, এবার যদি না থাকেন তাহলে তো ডেটা মডেলিং থেকে স্টার্ট করছি। আজকে মেইনলি থিওরি পার্ট আছে, যা তারপরে আমি কিছুটা এসকিউএলও দেখাবো। তাহলে আমি এখানে তো আমরা এক্সেলে কিছুটা হলেও শিখেছি। তো এক্সেলের এরপরে একটা প্র্যাকটিস এক্সামও আছে এই মাসের শেষের দিকে বা নেক্সট মাসের 4 তারিখ, সেটা আগের একটা ব্যাচ ঠিক করুন, তাহলে একই দিনে এক্সাম করাবো। তার আগে আমরা সে কিছুটা করেছিলাম হচ্ছে, আপনি যে ক্লাসগুলো করেছিলেন ওয়ান টু মেনি বা সামথিং রিলেশনশিপ দেখিয়েছিলাম, সেটার একদম হচ্ছে মেইন পার্ট থেকে শুরু করছি। হচ্ছে ইম্পর্টেন্স অফ ডেটা মডেলিং। ডেটা মডেলিং কি আগে আমি বোঝাই। ধরুন আমরা যে কাজগুলো এতদিন করছি সেগুলো হচ্ছে এক্সেলে কোনো ফাইল আমার কাছে থাকছে, বা গুগল শিট থেকে কোনো ফাইল আমি ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করে আমরা অ্যাজ ইউজুয়াল রাইট ক্লিক করে বা এন্টার প্রেস করে ফাইলে কাজ করছি। ফাইলের উপরই মডিফিকেশন চলছে, দেন ফাইলটা আমরা সেভ করে ফেলছি। তার মানে ফাইলটা একটা ওপেন অ্যাক্সেস ফাইল, যে ফাইলটা আমরা ডাইরেক্টলি অ্যাক্সেস করতে পারছি যে কোনো জায়গায়, এবং মডিফাই করার পরে প্রিভিয়াস যে জায়গায় যা আছে তার উপরে মডিফিকেশন হয়ে যাচ্ছে। হয়তো প্রিভিয়াস আমাদের একটা কলম হচ্ছে, আমি এই কাছে আমাকে ডেটাটা আছে, এই ফাইলের ডেটাটাকে আমি এই কলমটাকে ডিলিট করে দিলাম, দেয়ার আফটার আমি সেভ করা যেই মাত্র ফেললাম, সঙ্গে সঙ্গে আমার সব কিছু এই ফাইল থেকে ওই পার্মানেন্টলি ওটা ডিলিট হয়ে গেল সেভ হয়ে যাওয়ার পরে। ডেটা মডেল কি বলে? ডেটা মডেল বলে যে যখন আমি কোনো ডেটাকে মডেল হিসেবে ইউজ করছি, মডেল কথা অর্থ হচ্ছে ছাঁচের মতো, যেরকম আমাদের মিষ্টি তৈরি হয় বা কোনো ডাইস হয়, তার মানে ডাইসটা কখনোই আর চেঞ্জ হচ্ছে না, ডাইস যেরকম বানানো ছিল সেরকমই আছে, যতবার ভিতরে ফরমেশনটা আসছে সেটা ডাইসের আকারে নিয়ে নিচ্ছে। তার মানে যে মেইন ডেটা, সেই ডেটার উপরে কখনো চেঞ্জ হবে না, সেই ডেটা যেরকম ছিল সেরকমই থাকবে। যখন মডেলে যাচ্ছে, মডেলে যাওয়ার আগে পর্যন্ত যেখানে ডেটাটা ছিল সেখানেই থাকবে। আফটার মডেলে ইনপুট হচ্ছে, তখন ডেটার মধ্যে আমরা এডিট বা ডিলিট যাই করি সেটা মডেলে গিয়ে এফেক্ট পড়বে। কিন্তু সেই ডেটা মডেলটাকে কাজ করে ফেলার পরেও যদি আমি সেভ করে ফেলি, তাও আমার মাস্টার ফাইল যেটার উপর ছিল, মানে ডাইসে ঢোকানোর আগে যে লিকুইড বা যে কোনো একটা ফরমেশনে ছিল, সেইটার উপরে কেউ চেঞ্জ হচ্ছে না। এবার ডেটা, হ্যাঁ ডেটা মডেল
কী কী স্টেপ হয় ডেটা মডেলিংয়ের। এই যে আমরা এত কিছু শিখছি বা আমরা আসলে কী করব, আমাদের আলটিমেট কাজই হয়ে যাবে অ্যাজ এ অ্যানালিস্ট, অ্যাজ এ ডেটা অ্যানালিস্টের বা ডেটা মডেল ক্রিয়েশন ফার্স্ট, ডেটা ক্লিনিং, দেন অ্যানালিসিস। তো মডেলের ফার্স্ট কাজ হচ্ছে কি, আন্ডারস্ট্যান্ডের ক্লিনিং তো আছে, কিন্তু মডেল আমরা করছি, তাহলে সবার আগে হচ্ছে আন্ডারস্ট্যান্ড অফ দ্য ডেটা। আগে ডেটাকে আমাকে বুঝতে হবে। যদি আমি ডেটাকে না বুঝতে পারি তাহলে আমি কোনো কাজই কখনো করতে পারবো না। ধরুন একজন ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কাজ করে, তাহলে এরা ফার্মাসিউটিক্যাল কোম্পানির যে নেচার অফ ডেটা বা তার মধ্যে যে রো কলম যাই থাকুক, কনটেক্সটটা একদম সম্পূর্ণ আলাদা হবে একটা মেডিক্লেম হেলথ বা নার্সিংহোম বা বড় বড় যে সুপার স্পেশালিটি হসপিটালের যে ডেটা আছে, যেমন মেডিকা আছে, অ্যাপেলো আছে, তাদের ডেটার সাথে সম্পূর্ণ আলাদা হবে। সেখানে হয়তো থাকবে আইসিইউ বেড, এমার্জেন্সি, আর এখানে এসে দাঁড়াবে আমার কাছে কিছু মডেল, মডেল কী বলছি, এখানে এসে আমার কাছে আসবে কিছুর জন্য উদাহরণ দিলে আমরা কিছুক্ষণ আগের ডেটাটা দেখছি আমরা ফার্মা কোম্পানি ডেটা সম্পূর্ণ আলাদা হবে। সেখানে আরএক্স থাকবে, কম্পোজিশন থাকবে, সেলস থাকবে। এই হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং অফ ডেটা। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে নেচার অফ ডেটা, এবং ডেটার নেচারটা আমাকে বুঝতে হবে কাজ শুরু করার আগে। দেন কি করতে হবে, লোড দ্য সিলেক্টেড ডেটা। লোড দ্য সিলেক্টেড মানে হচ্ছে যে ডেটাটা আমরা কাজ নিলাম সেই ডেটাটাকে আমাদের লোড করতে হবে। লোড করার ক্ষেত্রে আমি দেখিয়েছিলাম এক্সেলে যেভাবে লোড করতে হয়, সেটা হচ্ছে গেট ডেট, হ্যাঁ পাওয়ার কোয়েরি। তার আগে আমাকে গেট ডেটা নিতে হয়, যে কোনো ডেটাকে নিতে হবে, দেন আমাদের পাওয়ার কোয়েরি অটোমেটিক ওপেন হয়ে যাবে, তারপরে আমরা লোড করছি। নেক্সট পার্ট হচ্ছে আমার কাছে হচ্ছে ডিফাইন্ড রিলেশনশিপ। এটা হচ্ছে সব থেকে দরকারি জিনিস, রিলেশনশিপ বিল্ড আপ করা। ধরুন একটা ফার্মাসি, হ্যাঁ বলুন। হ্যাঁ, এই না সিলেক্টে করা, লোড করার পরেই আপনার হচ্ছে ট্রান্সফার আর লোড অপশন আসবে। হ্যাঁ, রিফারেন্স তৈরি হচ্ছে, হয়তো এটা অটোমেটিক হতে পারে আর ম্যানুয়ালি করতে হবে, যেটা আমার কাছে হয়তো হ্যাঁ 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 হ্যাঁ, এটা তো আমার কাছে, সেটা আমি আসছি, এক সেকেন্ড, সেটা তো আমি আসছি কম্বিনেশনটাতে। তার আগেও হচ্ছে রিলেশনশিপ হচ্ছে কম্বিনেশন হয়ে গেলে, অ্যাপেন বা মার্জ হয়ে গেল। এবার আমার কাছে ধরুন অ্যাপেলো সান ফার্মার থেকে কোনো ওষুধ কেনে, এবার সেই ওষুধটা কেনে, সেটা একটা ওষুধের নাম্বার আছে যেটা সান ফার্মা জানে, সেটা অ্যাপেলোর কাছেও আছে। এবার এই দুটোর মধ্যে কমন কি, ওষুধের নামটা হচ্ছে আমার কাছে কমন। এবার সান ফার্মার কাছে কী আছে, লট আছে, কোয়ান্টিটি আছে, লাস্ট সেল প্রাইস কত আছে, সব কিছু আছে। অ্যাপেলোর কাছে হচ্ছে, তাদের কাছে আছে হচ্ছে কতটা অর্ডার করেছে এবং কত টাকায় তারা লাস্টে অর্ডার করেছিল। তাহলে মাঝখানে কমন হচ্ছে ওষুধের নাম। এটা হচ্ছে একটা রিলেশনশিপ বিল্ড করলো, এই যে ওষুধের নামটা। এবার বাকি যে ডেটা, হয়তো এমন কোনো সিস্টেম অ্যাপেলো তৈরি করলো সান ফার্মার সাথে একসাথে করে, যে অ্যাপেলো যখনই ওষুধের নামটা ওদের সিআরএমে যে অর্ডার পারচেস ডিপার্টমেন্ট আছে দেবে, অটোমেটিক সান ফার্মা থেকে সেই দিনকার ওষুধের দাম কী বা সেই লটের ওষুধের দাম কী ডাইরেক্ট দেখতে পারবে, সঙ্গে সঙ্গে ডাইরেক্ট অর্ডার এন্ট্রি করতে পারবে, যে অর্ডারকে পাঠাতে পারবে, যে আমরা আজকে 200 টাকা দিচ্ছি, কালকে দেখেছিলাম 202 টাকা, আজকে আমরা 500 লট কিনে নেবো ওষুধ। তো এরকম রিলেশনশিপটা তৈরি হচ্ছে এতে। নেক্সট হচ্ছে এই সব কিছু রিলেশনশিপ করার পরে মেন কাজ হচ্ছে কি, কোনো ডেটাকে ম্যানিপুলেশন করা। ম্যানিপুলেশন কথা অর্থ হচ্ছে কাটা ছেঁড়া বা নিজের মতো করে কোনো কি ম্যাথামেটিক্যাল বা নন ম্যাথামেটিক্যাল অপারেশনগুলোকে হ্যান্ডেল করা। যেরকম কোনো রোকে অ্যাড করলাম, কোথাও গিয়ে ড্যাক্সের ফাংশন লিখছি, এইগুলো হচ্ছে আমাকে ট্রান্সফর্ম হচ্ছে ডেটা। মানে ডেটার নেচারটা যা ছিল প্রথমে হয়তো 100টা রো ছিল, পরে দেখা গেলো সব কাটাছেঁড়া বাদ দিয়ে আমার কাছে রো দাঁড়ালো 50টা, তাহলে ট্রান্সফর্ম হয়ে গেল ডেটাটা। ফাইনাল পয়েন্ট যেটা হচ্ছে, যার জন্য আমাদের এত কিছু শেখা, যেটা হচ্ছে অ্যানালাইজ অ্যান্ড ইন্টারপ্রিট ডেটা। যে যা আমার কাজ হয়ে গেলে এরপরে আমার অ্যানালিসিস করতে হবে এবং ডেটার থেকে একটা ইন্টারপ্রিটেশন নামাতে হবে। যারা
MBA বা যে কোনো কম্পিটিটিভ এক্সাম দেয় তাদের কাছে একটা চ্যাপ্টার থাকে, তার নাম হচ্ছে DI, মানে যে ডেটা ইন্টারপ্রিটেশন। ওখানে কিছু পাই চার্ট, বার চার্ট, র্যাডার চার্ট দেওয়া থাকে, ম্যাথামেটিক্যাল অপারেশন করতে হয়, মানে অঙ্কগুলো সলভ করতে হয়। সেম জিনিসই এখানেই আছে, যেটাই হচ্ছে ডেটা ইন্টারপ্রিট, মানে হচ্ছে ওই ডেটাটার ইন্টারপ্রিটেশনটা আমরা ম্যাথামেটিক্যাল থেকে ভিজুয়ালি আনছি, ওখানে হচ্ছে ভিজুয়ালি থেকে ম্যাথামেটিক্যালি যেতে হয়। তাহলে আলটিমেট কাজ হচ্ছে আমার ডেটাকে ভিজুয়ালি রিপ্রেজেন্ট করা। এবার এই যে সব কাজ করব, এতক্ষণ আমরা যা কাজ করেছি সব কিছু আমরা এক্সেল বেসিসে করেছি। এক্সেল বেসিস কাজ হচ্ছে এক্সেলে আমরা কিছু শিখেছি, সেই বেসিসে সেই ফর্মুলা ফাংশন সেগুলোকে আমরা ইউজ করেছি। কিন্তু যখনই আমরা ডেটা মডেলিংয়ে যাব, সেখানে আমার কাছে আর কখনো এক্সেল ফাংশন আর কাজ করে না, সেখানে একটা নতুন করে ল্যাঙ্গুয়েজ কাজ করে, কোয়াইট সিমিলার এক্সেলের মতো। তার ফুল ফর্ম হচ্ছে, শর্ট ফর্ম হচ্ছে ড্যাক্স, তার ফুল ফর্ম হচ্ছে ডেটা অ্যানালিসিস অ্যান্ড এক্সপ্রেশন। কি ফুল ফর্ম? ডেটা অ্যানালিসিস এক্সপ্রেশন, মানে ডেটা কি বলতে চাইছে, কি এক্সপ্রেশন দিতে চাইছে, সেটা বোঝানোর জন্য তারা ড্যাক্স আমরা এখানে ইউজ করে থাকি। তাহলে ড্যাক্সটা আসলে কি? যদি আমাকে ইন্টারভিউতে ভার্বাল অ্যান্সার জিজ্ঞেস করে হোয়াট ইজ দ্য মিনিং অফ ড্যাক্স, ড্যাক্স হচ্ছে একটা লাইব্রেরি অফ ফাংশন, যেখানে স্টেটমেন্টস আছে, অপারেশনস আছে, অপারেটর আছে, যার কম্বিনেশনে আমরা কোনো ফর্মুলা বা এক্সপ্রেস করছি কোনো ডেটাকে, যেটা সিমিলার হচ্ছে এক্সেল ফাংশনের মতো। ইউজুয়ালি সব কিছু এক্সেলের মতো। আমরা ইউজুয়ালি এক্সেলে কী লিখি? ইফ লজিক্যাল টেস্ট ভ্যালু ইফ ট্রু, ভ্যালু ইফ ফলস, এই হচ্ছে আমাদের ইফ। এটাই যখন আমরা ড্যাক্সের কাছে চলে যায় তখন হয় যে লজিক্যাল টেস্ট ভ্যালু ইফ ট্রু এলস। এখানে সামান্যকে ফলসের জায়গায় চেঞ্জ হচ্ছে এলস, মানে সামান্য সামান্য চেঞ্জ থাকে। এবার ড্যাক্স, হ্যাঁ কারণ চেঞ্জ থাকে। এবার ড্যাক্সের অনেকগুলো জায়গায় মানে ইম্পর্টেন্স আছে, মানে ড্যাক্স কোথায় কোথায় ইউজ হয় আমরা কি জানি? ড্যাক্স পাওয়ার বিতে ইউজ হয় না, পাওয়ার বি ছাড়াও ড্যাক্স ইউজ হয় হচ্ছে অ্যানালিসিস সার্ভিস। অ্যানালিটিক্স সার্ভিস বলে একটা মাইক্রোসফটের সার্ভার হয়, যেখানে হিউম্যান ইন্টারপ্রিট ছাড়া কোনো কিছুকে অ্যানালিসিস করা যায়। যেরকম আজকের খেলা হচ্ছে IPL খেলা, আমাদের টেলিকম প্রোভাইডার হচ্ছে যে মোবাইল টেলিকম প্রোভাইডার, যেমন জিও, এয়ারটেল, ভোডাফোন আছে, তারা কি আপনি ইউজ যেই মুহূর্তে করছেন মোবাইল থেকে নিয়ারেস্ট সেলে যাচ্ছে, সেল থেকে সাবমেরিন কেবিল থেকে সার্ভার থেকে নেটওয়ার্ক চলছে, তার মাধ্যমে উনি খেলাটার ব্রডকাস্টিং দেখতে পাচ্ছে। তাহলে যে হিউজ ডেটার যে আদান প্রদান হচ্ছে, তাহলে কোথাও গিয়ে একটা ক্যালকুলেশন হয়, মেজার্স হয়ে নেয়, যে দেখতে পাচ্ছে যে প্রতি ঘন্টায় কত জিবি ডেটা ওদের নেটওয়ার্কে লোড আছে, কত থ্রু আউটপুট আছে, আপলোড ডাউনলোড। তাহলে এই যে চাংস অফ ক্যালকুলেশন, যেটা হচ্ছে প্রতি মাইক্রোসেকেন্ডে চেঞ্জ হচ্ছে, যখনই ইউজাররা কানেক্ট করছে তখন থেকেই ক্যালকুলেশনটা খালি কমপ্লেক্স টু কমপ্লেক্স বাড়ছে। প্রথমে হয়তো 30 জিবি ছিল ঘন্টায়, পরে গিয়ে হয়তো 600 জিবি ঘন্টায় সে ইউজেস করছে, মানে কনজামশন বাড়ছে। এই যে বাল্ক যখন ক্যালকুলেশন হয়, তখন হিউম্যানের পক্ষে সম্ভব হয় না যে ক্যালকুলেশন করা, কারণ সে ডেটা নামাবে, ইন্টারপ্রিট করবে, ততক্ষণে সব কিছু শেষ হয়ে যাবে। তখন অ্যানালিটিক্স সার্ভার ইউজ করা হয় মাইক্রোসফটের, যা কাইন্ড অফ পাওয়ার বির মতো বা তার থেকে বেশি পাওয়ারফুল, যে নিজে অ্যানালিসিস করে ড্যাশবোর্ড রিপোর্ট করতে পারে, ড্যাশবোর্ডটা বানিয়ে দেয়, বাকিটা ও রিপোর্টটা জেনারেট করতে পারে। আর কোথায় ইউজ হয়? যেটা হচ্ছে পাওয়ার পিভট, যেটা হচ্ছে আমাদের এক্সেলে আছে। তাহলে পাওয়ার বিআই আর পাওয়ার পিভট দুটোরই সিমিলার, একই নেচার, একই কাজ, একই সব কিছুই, ভিতরে হচ্ছে ড্যাক্স থাকে। এবার না, একটা হচ্ছে MCQ এক্সাম হবে, একটা প্র্যাকটিক্যাল এক্সাম হবে, কারণ নেচার অনেক জায়গায় চেঞ্জ হয়ে গেছে, মানে এক্সামটাও সব জায়গায় চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে, সব জায়গায় এক্সেল করতে দিচ্ছে না, ড্যাক্সে আসছে, সেই জন্য সেই বেসিসে যতটা ক্লাস তখন পর্যন্ত হবে তার বেসিসেই রাখা হবে।
তো বেনিফিট কি? বেনিফিট যেটা আমি প্রথমে বললাম, ডেটা মডেল ক্রিয়েশনের বেনিফিট হচ্ছে মেইন মাস্টার ডেটাকে কোনো রকম হ্যাম্পার না করে ডেটা মডেল কাজ করে। আর এবার ড্যাক্স আবার 4 রকমভাবে কাজ করে। ড্যাক্সের 4 রকমভাবে কাজের নিয়ম আছে। ড্যাক্সের 4 রকম কাজের নিয়ম হচ্ছে: পয়েন্ট 1 হচ্ছে মেজার্স, নেক্সট হচ্ছে ক্যালকুলেটেড কলমস, দেন হচ্ছে ক্যালকুলেটেড টেবিলস, ফাইনাল হচ্ছে রো লেভেল সিকিউরিটি। এই রকম এই 4টে পার্টে ড্যাক্স আসলে কাজ করে থাকে। মেজার্স কি জিনিস? মেজার্স হচ্ছে, ধরছি আজকে আমাদের এখানে গঙ্গাসাগর মেলা, তার আগে গভর্নমেন্ট কি করে, কিছু ট্রেন বাড়িয়ে দেয়। এই যে ট্রেন বাড়াচ্ছে বা নিউ রুট কিছুক্ষণ ওপেন করছে, এইটাকে গভর্নমেন্ট বা যে কোনো অর্গানাইজেশনের ক্ষেত্রে বলে কি মেজার্স নেওয়া। যেমন কোভিড-19, আপনার একটু সাউন্ডটা একটু মিউট করে দিন, এখানে পিচ আওয়াজ আসছে একটা। তো মেজার্স কথা অর্থ হচ্ছে যে কিছু হতে পারে বা কিছু হতে চলেছে, সেই বিশেষে কিছু অ্যাপ্রোচ চেঞ্জ করা। যেরকম আমি বললাম, কোনো মেলার ক্ষেত্রে সরকার যেরকমভাবে জিনিসপত্র নেয়, তা আমাদের ক্ষেত্রে মেজার্স কী হবে? ভেরিয়াস কন্টেক্সট বেসিসে ক্যালকুলেশন। ধরছি কোম্পানির আগের ফাইন্যান্সিয়াল ইয়ার থেকে এই বছর ফাইন্যান্সিয়াল ইয়ারে প্রফিট কমেছে, কোম্পানি ফার্স্ট মেজার্স কী নেবে, কস্ট কী করে কমানো যায়। এই মেজার্সের জন্যেই আমাদের বিভিন্ন কোম্পানি অ্যাডমিন বা পরবর্তীকালে সেটা অফিসিয়াল প্রোটোকলও নিয়ম হয়ে যায় যে স্যাটারডে পুরো অফ থাকবে। কেন অফ থাকবে? অপারেশনাল এক্সপেন্সকে যাতে জিরো করে আনা যায় কোনো একটা দিনে, এই মেজার্সগুলো নেওয়া হয়। নেক্সট হচ্ছে ক্যালকুলেটেড কলম, ক্যালকুলেটেড টেবিল। ক্যালকুলেটেড কলম আর ক্যালকুলেটেড টেবিল কিছুই না, ধরছি আমি একটা অ্যাডিশনাল কলম অ্যাড করছি। এক্সেলে অ্যাডিশনাল কলম অ্যাড করা মানে হচ্ছে কন্ট্রোল শিফট এন্টার, একটা অ্যাডিশনাল কলম নিলাম। এবার আমি কি করছি, এইটার সাথে 2 গুণ করছি। এইটা হচ্ছে আমার কাছে এক ধরনের ক্যালকুলেটেড কলম। বাট যখন আমরা পাওয়ার কোয়ারিতে করব, পাওয়ার কোয়ারিতে করার সময় আমাকে আগেই ফাংশনটা লিখে দিতে হয়, যে ফাংশনটা কি হবে, কেন তুমি চাইছো, সব কিছু দেওয়ার পরে অটোমেটিক ও ক্যালকুলেশন করতে থাকবে। যেহেতু পাওয়ার কোয়ারি বা ডেটা মডেলের মধ্যে আমরা ডাইরেক্টলি ডিলিট অ্যাড কিছু করতে পারি না, আমাদের একটু সাপোর্টে এই অ্যাডিশনাল কলম অ্যাড করে বা অ্যাডিশনাল টেবিল অ্যাড করে আমাদের বাকি কাজটা করতে হয়। ক্যালকুলেটেড কলম যখন আমরা করবো আরও বেটার বুঝতে পারবো। টেবিলটা আপনাকেও দেখিয়েছিলাম, যেটা হচ্ছে কোনো টেবিলকে মার্জ করা বা অ্যাপেন্ড করা। আমি আরও একবার বলে দিচ্ছি, অ্যাপেন্ড করব তখনই যখন তার হেডার এবং টোটাল নাম্বার অফ কলম সেম থাকবে, তখন আমরা অ্যাপেন্ড করে নেব। যখন মার্জ করব তখন যখন কোনো কিছু কমন থাকবে, তখন আমরা মার্জ করব। লাস্ট পয়েন্ট হচ্ছে রো লেভেল সিকিউরিটি। ওই রো লেভেল সিকিউরিটি জিনিসটা কি? আমরা টিভিতে যদি পুরনো টিভি বা পুরনো রিমোট যদি কিছু থাকে, এইরকম একটা আইকন থাকে সব জায়গায়, আইও, পাওয়ার বটনের ওখানে আইও এরকম থাকে। বা মডার্ন দেশে থাকে কি, আইটা থাকে তার ভিতর মানে একটা ও থাকছে, মানে জিরো থাকছে, জিরোর মধ্যে আই এর মতো একটা ছোট করে দাগ দেওয়া থাকে, যেটা আমরা পাওয়ার বটন হিসেবে ইউজ করি। পুরোনো দিনের ফোন বা রিমোটও এগুলো দেখতে পাওয়া যায়। আমাদের কম্পিউটার দুটো ভাষাই বোঝে, একটা হচ্ছে 0 1। এবার কম্পিউটারের ক্ষেত্রে ওই 0 1 আসলে হচ্ছে ট্রু আর ফলস ভ্যালু হিসেবে কাজ করে। যাই করছি, যে ভিডিও কল চলছে, রেকর্ড হচ্ছে, আমি বলছি, অল আর মানে মিলিয়নস অফ বাইনারি ফর্মে যাচ্ছে, 0 1 0 1 ফর্মেটে সব কিছু যাচ্ছে। তো আমরা যখন ইন্ডেক্সের সাথে ম্যাচ ফাংশন প্র্যাকটিস করেছিলাম, পুরনো ভিডিও দেখলে বুঝবেন, আমরা দেখিয়েছিলাম ম্যাচ যখন আমরা কাজ করব, যখন আমরা ভিলুকআপের সাথে ম্যাচ আমরা ফাংশন ইউজ করব, তখন আমরা অ্যাডিশনাল একটা সেল আমরা সিলেক্ট করব। কেন করব? ম্যাচ কাউন্টিং শুরু করে 0 1 2 3 4 এই সিস্টেমে
ভিলুকাপ বা যে কোনো আদার্স ফর্মুলা কাউন্টিং শুরু করো 1 2 3 4 5, তাহলে আমাকে যখন এই ধরনের ফাংশন ইউজ করতে হচ্ছে, এর ওয়ান মানে হচ্ছে ভিলুকাপের ওয়ান মানে ম্যাচেরও ওয়ান হতে হবে, সেই জন্য অ্যাডিশনাল জিরো সে সেলটা যে কাউন্ট করে সেখানে একটা ব্ল্যাঙ্ক সেল আমরা সিলেক্ট করে রাখি যাতে এটা নালিফাই হয়ে যায়, 1 ইকুয়ালস টু 1 2 ইকুয়ালস টু 2 এটা ম্যাচ হয়ে যায়। এই জিনিসগুলো অত বেশি মনে রাখার দরকার নেই, যেহেতু আমি পড়াতে হয় বা বোঝানোর জন্য মনে রাখি, আমি বোঝানোর জন্য করছি, এত জিনিস মনে রাখতে হবে না। আইও হচ্ছে সেই জিনিসই যে সিকিউরিটিটাকে সিস্টেম রাখে। আমরা যখন পাওয়ার কোয়ারিতে অনেকটা ভিতরে কাজ করব তখন আমরা দেখব ইন্ডেক্সিং অফ পাওয়ার কোয়ারি, যে ইউজার তাকে বোঝাতে পারে পাওয়ার কোয়ারিকে মডিফাই করতে পারে যে তুমি জিরোর থেকে কাউন্ট করবে না ডাইরেক্ট ওয়ান থেকে কাউন্ট করবে। এটাই হচ্ছে রো লেভেল সিকিউরিটি। এই সিকিউরিটি মানে কোনো তালা দেওয়া না বা কোনো রকমভাবে সিকিউরভাবে করে ডেটাকে অ্যাক্সেস করা না, এটা হচ্ছে জাস্ট জিরো ওয়ানটাকে কাউন্টিং সিস্টেমটাকে মেজার করা। এই হলো আমাদের বেসিক ড্যাক্সের কাজ। এবার ড্যাক্স শুরু করার আগে আমি এই জিনিসটা আজকে বোঝালাম কেন। ফার্স্টে আমি যেদিনকার আমি নেক্সট দিন পড়াবো, দুটো জিনিস একদিনে করানো সম্ভব না, দুটো জিনিস একদিনে করালে বেশি পরিমাণ লোড হয়ে যায় কোনো জিনিস। আগে আমি বেসিকটা বোঝালাম, নেক্সট দিন ড্যাক্স আমরা ধরবো। এবার ড্যাক্সের শুরু করার আগে আমরা ড্যাক্স করবো তো ঠিকই, তার আগে কিছু জিনিস আমি দেখাচ্ছি এক্সেলের ক্ষেত্রে যেটা দরকার, তাহলে আমি বুঝতে পারবো যে আমাদের যতগুলো ক্লাস হয়েছে তার মধ্যে আমরা কতটা এখনও বুঝতে পেরেছি বা কতটা আমাদের প্র্যাকটিস দরকার। তো আমরা আবার ব্যাক করব নতুন টপিকে, মানে আসবো, তার আগে একটা পুরনো টপিক আবার ওপেন করে দেখি। এক্সেলের ক্ষেত্রে আমি বারংবার সবাইকে বলেছি, এক্সেল কেন যে কোনো টুলে ইউজ করবেন উইদাউট মাউসে। প্রথম দিকে যতটাই কষ্টকর হবে এটা, পরের দিকে এটা সবচেয়ে সহজ পদ্ধতি হয়ে যাবে মাউস ছাড়া কোনো অপারেটিং সিস্টেমকে ইউজ করা। যদি আমি মাউস ছাড়া ইউজ করতে পারি তাহলে আমার কী কী অ্যাডভান্টেজ আগে অ্যাডভান্টেজ জেনে নিই। যে কোনো ইন্টারভিউতে আমাকে দেবে ল্যাপটপ, এখনকার দিনে কেউ ডেস্কটপ আর দেয় না। এবার আপনার ল্যাপটপের মাউস, তার ল্যাপটপের মাউস, বোথ আর ডিফারেন্ট। হিউম্যানের সাথে ওই ল্যাপটপের যে ট্র্যাকপ্যাড আছে ওটা অ্যাডজাস্ট হতে কম করে 7 দিন টাইম লাগে। তাহলে আমি যদি অ্যাডজাস্টেবল না থাকি, উইদাউট মাউসে কাজ না করার, আমি কাজ করতে পারবো না। এবার সেই ক্ষেত্রে আমাকে এই ধরনের যদি ডেটা দেয় যেটা দেখতে রিপ্রেজেন্টেশনটা ঠিক নেই, মানে হচ্ছে সেলের লেন্থ কমে গেছে, সেলের উইথটা ছোট হয়ে গেছে, কম বেশি হয়েছে, আমাকে শুধু যদি একটা টাস্ক দেয় যে এইটাকে প্রপার ফরম্যাটে আমাকে আনতে হবে, যে আছে সেরকমভাবেই উইদাউট ইউজিং মাউস, অ্যান্ড এটাকে টেবিলে কনভার্ট করা যাবে না। আপনাকে আমি 2 মিনিট টাইম দিচ্ছি, আপনি শুধু ভাবুন এটা কীভাবে করা যায় উইদাউট মানে মাউসে আর টেবিল কনভার্ট না করে। 2 মিনিট টাইম দিচ্ছি, 23 আছে 25 আপনাকে আমি জিজ্ঞেস করছি কী করে করা যায়। ট্যাব ইউজ করলে তো আগে পিছিয়ে হবে, কোন মানে সামনের দিকে এগিয়ে যাবে। 2 মিনিট টাইম নিন, 2 মিনিট ভাবুন। না, এইভাবে হয় না। দেখি দাদা আবার কি প্রবলেম হলো, একবার ফোন করি। ততক্ষণ আপনি দেখুন, 1 সেকেন্ডের জন্য মিউট হচ্ছে।
25 বেজে গেছে। বোঝ, যখনই আপনাকে এই ধরনের কাজ আসবে নিজের ডেলি লাইফে যদি হয়, সবার আগে ডেটাকে সিলেক্ট করবেন কন্ট্রোল এ দিয়ে। সিলেকশন হলো। এবার এটাকে কি করতে হবে, উইথ অ্যাডজাস্ট করতে হবে, মানে চওড়াটা। ফার্স্টে প্রেস করবেন অল্ট, দেন প্রেস করবেন এইচ, তারপরে ও, তারপরে আই। কেন অল্ট এইচ প্রেস করলাম আমি দেখাচ্ছি। দেখুন, অল্ট প্রেস করলে আপনার আপারে যত রিবন আছে সমস্ত রিবন অ্যাক্টিভেটেড হয়ে যায়। রিবন অ্যাক্টিভেট হয়ে গেল। এবার আপনার এখানে ফরম্যাট বলে কোন অপশন থাকে, আপনার থাকে এখানে ফরম্যাট। সেটা কোন রিবনের আন্ডারে, হোম রিবনের আন্ডারে। তাহলে আপনি অল্ট তো প্রেস করেছেন রিবনগুলোকে অ্যাক্টিভ করার জন্য, এইচ প্রেস করে আপনাকে হোমে ঢুকতে হবে। এইচ আপনি প্রেস করে দিলেন, হোমে ঢুকলেন। এবার হোমে আপনি যে এন্টার করলেন, দেখুন আপনার এই যে ফরম্যাট অপশনটা, যেখানে আপনি মাউস নিয়ে যাওয়ার কথা, সেই ফরম্যাট অপশনটাকে ডাইরেক্ট অ্যাক্সেস করতে গেলে কি বলছে, ও টিপতে। ও টেপার সাথে সাথে বাকি অপশনগুলোর পাশে একটা করে নাম্বার দেখাচ্ছে। কি দেখাচ্ছে, অল্টেজ ও এর পাশে নাম্বার কি দেখাচ্ছে, অটো ফিট কলম উইথ, মানে অটোমেটিক্যালি কলম উইথ ঠিক করতে গেলে আই প্রেস করতে হবে। তাহলে টোটালটাকে আমি একবার যদি সিলেক্ট করি অল্টেজ ও আই, তাহলে আমার কী হচ্ছে, টোটাল আমার ডেটাটার অটোমেটিক্যালি উইথটা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। একবার যেই টিপলেন প্রথমে অ্যাক্টিভেশন হয়ে গেল, অল্ট ছেড়ে দিলেন, তেমন এইচ প্রেস করলেন, এইচ প্রেস করে এইচ ছেড়ে দিলেন, ও প্রেস করলেন, ও ছেড়ে দিলেন, আই প্রেস করলেন। এটা প্র্যাকটিস করবেন, কী হবে এই হবে। এখন তো আমি একবার ব্রেক করে দেখাচ্ছি। স্পিড এসে গেলে তখন অল্টেজ ও আই ব্যাস হয়ে গেল। এবার ধরুন আপনার এখানে এগুলো অনেক জায়গায় ইন্টারভিউতে দেয়, হ্যাঁ সব জায়গায় দেবে না। হয়তো আজকে আপনি কোনো একটা অপরচুনিটি পেলেন যেটা হয়তো সেটা এমআইএস লেভেল টেবেলে হবে, সেখানে এই ধরনের জিনিসগুলো দেবে। মানে দেবে মানে করতে হবে তাড়াতাড়ি। আপনাকে এইভাবে তো জিজ্ঞেস করবেন, আপনি একটা শর্টকাট করে দেখান। আপনি করতে হলে 10 মিনিটের মধ্যে এইভাবেই করতে হবে। দেখছেন ডেটা আপনাকে দিয়েছে, ডেটার আপার ফর্মটা আছে, যেটাকে আমরা হেডার বলি। সেই হেডারটাতে কিছুতেই ফ্রিজ হচ্ছে না। ইউজুয়ালি আমরা ফ্রিজ করি কি, ভিউতে গিয়ে ফ্রিজ প্যান, আপনাকে ডাইরেক্ট করতে পারছেন না কারণ এখানে মাউস দেয়নি। আরও একটা কমপ্লেক্সিটির জন্য বলেছে যে স্যালারির উপরে সাবটোটাল ফর্মুলা ইউজ করতে হবে। সাবটোটাল ফর্মুলা ইউজ এমনভাবে করতে হবে যাতে সাবটোটাল এর ভ্যালু আর আমার যে আপারে হেডার সেটা যেন সেম টু সেম থাকে। সেটা যেন কখনোই এমন না হয় যে হেডার এক জায়গায় আছে সাবটোটাল হাইড হয়ে গেছে, বা সাবটোটাল আছে হেডার হাইড হয়ে গেছে। যদি আপনি এইভাবে করেন, এটা সবাই করে থাকে, একটা রো নিলেন, রো নেওয়ার ফাংশন হচ্ছে কন্ট্রোল শিফট প্লাস, মানে রো নিলেন। এবার স্যালারির মধ্যে গিয়ে নিলেন সাবটোটাল ফাংশন। আপনি করেছেন না আমি একবার বলবো, সাবটোটাল কি কখনো করেছেন? ঠিক আছে আমি বলছি। সাবটোটাল হচ্ছে, আমরা ইউজুয়ালি কী করি, অ্যাভারেজ ম্যাক্স মিন করি এক একটা সেলের নিচে গিয়ে বা অন্য কোথাও জায়গায় গিয়ে। সেটা করছি লোয়ারে। যখনই আমি কিছু আপারে করতে চাইছি তখন আমাকে ইউজ করতে হয় সাবটোটাল, যখন আমি আপার এন্ডে কিছু করছি। কেন সাবটোটাল ইউজ করতে হয়? সাবটোটাল একটা ডায়নামিক ফাংশন। ধরছি এখানে যে ডিপার্টমেন্ট কতগুলো আছে, অপারেশন আছে, ফিনান্স আছে, আইটি আছে, যে মুহূর্তে টোটাল ক্যালকুলেশন হয়ে গেল, আবার যে মুহূর্তে আমি ফিল্টার করব, সঙ্গে সঙ্গে আমাকেও ওই পার্টিকুলার যেটা ফিল্টার করি, ধরছি ফিনান্সকে ফিল্টার করি, ফিনান্সের সাবটোটালটের ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে ডায়নামিক। এর মধ্যে কী কী আছে, অ্যাভারেজ আছে, কাউন্ট আছে, কাউন্টে আছে ম্যাক্স মিন প্রোডাক্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন,
সব কিছু আমার কাছে আছে। কীভাবে ইউজ করতে হয় মুখস্থ করার মতো কিছু লাগবে না, আমাকে করতে হবে সাম। সাম মানে হচ্ছে 9, তাহলে 9কে আগে কমা দিয়ে লিখতে হবে। 9 আমি লিখলাম, দেন আমাকে রেঞ্জ সিলেকশন, এবার আমি যদি এটাকে অপারেশন বা ফিনান্সটাকে দেখি, স্যালারিটাও সিলেক্ট করলাম, স্যালারি পুরো সিলেক্ট করলাম। এবার আমি চাইছি ডিপার্টমেন্টের থেকে পার্টিকুলার এইচআর ডিপার্টমেন্টটাকে চুজ করতে। এইচআরকে চুজ করলাম, সঙ্গে সঙ্গে আপারলে ডাইনামিকলি এটা চেঞ্জ হয়ে গেল। যদি এটা আমি সাম করতাম তাহলে কখনই ডাইনামিক চেঞ্জ হতো না, কারণ সাম করে কি টোটাল রেঞ্জকে ধরে রাখে, সাব টোটাল করে কি রেঞ্জকে ক্রাইটেরি ওয়াইজ আপ ডাউন করে, মুভমেন্ট করে। তাহলে প্রথম কোশ্চেনটায় চলে আসে, যেটার জন্য এটা করা, যে সাব টোটালকে আর হেডারকে ফ্রিজ করতে বলেছে। হেডারকে ফ্রিজ করার জন্য শর্টকাট হচ্ছে Alt+W+F+R, হচ্ছে আমার শর্টকাট। কিন্তু ফ্রিজ তো হয়েছে, ফ্রিজ হয়েছে বলে একটা হাইলাইট অপশন এসেছে, কিন্তু হেডারকে ফ্রিজ করেছি, সাব টোটাল ফ্রিজ হয়ে গেছে। তো এই প্রবলেম কাজ করতে গেলে আসবেই। যদি এই ধরনের প্রবলেম বা এই ধরনের চ্যালেঞ্জ আসে, আগে আপনি রোকে ডিলিট করে দেবেন, কোনো রো অ্যাডিশন করবেন না। আগে যেরকম আছে সেভাবে হেডারকে টোটালি আমি ফ্রিজ করে নেব। টোটাল ফ্রিজ করলাম হেডারকে। এবার হেডার আমার ফ্রিজ হয়ে গেছে। এখন যখন ফ্রিজ হয়ে গেছে তখন আমি সাব টোটাল অ্যাড করব। সাব টোটাল কত? 9। এবার আমি স্ক্রল করে দেখি, আমার সাব টোটাল এবং হেডার দুটোই আমার কাছে ফ্রিজ আছে। আসলে হয় কি, যখনই আমি কাছে ফ্রিজ করছি শুধুমাত্র রোটা ফ্রিজ হয় না, এই রোয়ের সাথে সাথে সব কিছু ফ্রিজ হতে হতে যায়, সেই জন্যই দুটোই আমার কাছে ফ্রিজ হয়ে গেছে। এই কাজটা যে কোনো, হ্যাঁ বলুন। হ্যাঁ, কারণ আপনি ফ্রিজ করার পরে সাবটোটাল অ্যাড করেছেন, আগে আমরা করেছিলাম সাবটোটাল অ্যাড করে ফ্রিজ করেছিলাম। তাহলে যখনই যদি এরকম ফাইল আমাকে বানাতে হয়, যে কোনো ক্ষেত্রেই বানাতে হোক, তাহলে আপনি আগে হেডারকে ফ্রিজ করবেন, দেন একটা রো নেবে, রো নিয়ে সাবটোটাল ইউজ করবেন। এবার হচ্ছে আপনার এখানে দিয়েছে স্যালারির যে ফাংশন আছে, যে নিউমেরিক্সটা দেখাচ্ছে, নিউমেরিক্সটা 2 রকম অথবা 3 রকম হয়। এই যে অর্ডারটা আছে তাকে বলা হয় জেনারেল ফরম্যাট, না এটা কারেন্সি ফরম্যাট, না কোনো কিছু, মানে ক্যালকুলেশনের জন্য কোনো ফরম্যাট না। ইউজুয়ালি যেমন আমাদের কারেন্সি ফরম্যাটে কমা ইউজ করা হয়, বিভিন্ন দেশের সাইন ইউজ করা হয়, এটাতে কোনো কিছুই নেই, তারপরে এটা জেনারেল ফরম্যাট। যদি এটাকে বলা হয় ইন্ডিয়ান রুপিতে আমাকে আনতে হবে, সেটাও বলছে আমাকে উইদাউট ইউজিং মাউস, তাহলে সেরকম কিছুই না। কন্ট্রোল শিফট প্রেস করব, কন্ট্রোল শিফট প্রেস করা অবস্থায় আমি 4 প্রেস করব। দেখুন আপনার ল্যাপটপের কিবোর্ডে ই আর আর এর উপরে যে 4 আছে, সেই 4-এর ওখানে সম্ভবত ডলার বা ইন্ডিয়ান রুপি সাইন দেওয়া আছে। এবার দেখে জানান আপনার ল্যাপটপে কী আছে। ডলার আছে, ইন্টারন্যাশনাল ফরম্যাট। আপনার যদি ল্যাঙ্গুয়েজ উইন্ডোজ ইনস্টলের সময় ইন্ডিয়া থাকে তাহলে অটোমেটিকলি রুপি আসবে, আর যদি ইউকে বা ইউএস থাকে তাহলে সেই দেশেই কারেন্সি চলে আসবে। তাহলে ওটাকে করতে গেলে জাস্ট সিলেকশন, কন্ট্রোল শিফট প্রেস করে 4, তাহলে আপনার ডাইরেক্টলি কারেন্সি ফরম্যাটে এটা মুভ হয়ে গেল, জেনারেল টু কারেন্সি হয়ে গেল। দেখুন আমি আপনার দেখাচ্ছি, এতে জেনারেল ছিল, জেনারেল কারেন্সি হয়ে গেল। এরপর আরও একটা টাস্ক দিয়েছে, আপনারা পিভট টেবিল কখনো হয়তো করিয়েছি কিনা মনে নেই, তা আমি এবার দেখাচ্ছি।
যদি কোনো ফাইলে পিভট টেবিল করতে দেয়, পিভট টেবিল করার শর্টকাট হচ্ছে কন্ট্রোলে। কন্ট্রোলে কথার অর্থ হচ্ছে টোটাল সিলেকশন অফ ডেটা, কন্ট্রোলে হয়ে গেল। দেন হচ্ছে অল্ট, তারপরে এন, তারপরে ভি, তারপরে টি। আপনার কাছে পিভট টেবিলে পপ আপ শো করলো পিভট টেবিল ফ্রম রেঞ্জ, টেবিল অর রেঞ্জ। তাহলে শর্টকাট কি ছিল? কন্ট্রোলে অল্ট এন, অল্ট এন ভি টি, এই ছিল আপনার পিভট টেবিলের শর্টকাট। হ্যাঁ, এটা লেখার থেকে লিখে অবশ্যই রাখুন, আপনার যেটা সুবিধা। এটাকে আপনি যতটা পারেন ডেলি কাজের সাথে প্র্যাকটিস করবেন, যে আপনি ডেলি করতে থাকবেন হাতে অটোমেটিক্যালি চলে আসবে। এবার হচ্ছে আমি একটা ফাইল দেখাচ্ছি, রিয়েল ইন্টারভিউতে কীরকম ফাইল এখন কাজ করতে দেয়। এটা আমারই যে স্টুডেন্ট চাকরি পেয়েছে সেই আমাকে বানিয়ে দিয়েছে। ডেটা সেট এরকম দেবে ছোটোর মধ্যেই, কোনো লার্জ ডেটা সেট দেবে না, কারণ 15 থেকে 20 মিনিট টাইম ম্যাক্সিমাম দেবে, ম্যাক্সিমাম 20 মিনিট, ইউজুয়ালি 10 থেকে 12 মিনিট দেয়। এরকম একটা ডেটা সেট আপনাকে দেবে। কালার টালারগুলো এগুলোতে পরে এসেছে, তখন কালার টালার কিছু থাকে না। কোশ্চেন সেট দেবে, তার পাশে প্র্যাকটিস বলে। আমি মনে হয় আপনাদের ব্যাচে 50টার একটা এক্সেল শিটও দিয়েছিলাম যদি। হ্যাঁ, ওইটাকে চেষ্টা করবে রেগুলারাইজ একটা টাইমে প্র্যাকটিস করতে, অল্প অল্প করে। ওটা একটা হ্যাবিট, কিছু ফাংশন না হ্যাবিট হয়ে যাবে, মুখস্থের মতো হয়ে যায় এটা করতে করতে। এবার কোশ্চেন আমাকে বুঝতে হবে, কোশ্চেন আগে কি বলতে চাইছে, চ্যালেঞ্জগুলো আমাকে আগে বুঝতে হবে, চ্যালেঞ্জ কী কী আসতে পারে। জল খেয়ে নি। যখনই আমাদের কাছে দিবে ইউজ XLOOKUP টু ফাইন্ড দ্য ফাইনাল সেল অফ ল্যাপটপ সোল্ড ইন নর্থ জোন, অনেকে যে ভুলটা করে এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে কি বলেছে, ফাইনাল সেল ভ্যালুকে বের করতে হবে, যা হচ্ছে ল্যাপটপে যেটা নর্থ জোনে বিক্রি হয়েছে। যখন আমাকে এই ধরনের কাজে কোনো ফাংশন মেনশন করে দেবে, ওরাই মেনশন করে দিচ্ছে যে XLOOKUP ইউজ করো, তার মানে আমাকে পিভট টেবিলে কোথাও আমি মাথা লাগাতে যাব না। তার মানে আমাকে একটা বেসিক টেবিল বানাতে হবে, টেবিল বানিয়ে আমার এখানে সেই প্রোডাক্ট মানে ফাংশনটা দিয়ে বের করতে হবে। তার মানে আমাকে একটা বেসিক টেবিল বানাতে বলছে। এবার চ্যালেঞ্জ নাম্বার 1, আমাকে লিখে দিল XLOOKUP, আর ইচ্ছা করে এমন একটা এক্সেল ভার্সনে কাজ করতে দিল যেটাতে XLOOKUP কাজ করে না, যেটা হচ্ছে 2019-এর ভার্সন কোন এক্সেল দিয়েছে, কারণ XLOOKUP কাজ করে 2021 এবং তার পরবর্তী থেকে। ইচ্ছা করে XLOOKUP দিয়েছে, কারণ সব রিক্রুটারও জানে যে স্টুডেন্টরা বিভিন্ন রকম শর্টস অ্যান্ড ভিডিও দেখে, XLOOKUPটা সহজ আছে, তাড়াতাড়ি ধরে নিয়েছে। এবার ওখানে তো আর XLOOKUP কাজ করে না, =x মারলেও কোনো ফাংশন আপনার শো করবে না। তখন আপনাকে ইউজ করতে হবে ইন্ডেক্স অ্যান্ড ম্যাচ ফাংশন। যদি কোনো ফাংশন কাজ না করে, লুকআপের ক্ষেত্রে সে VLOOKUP কাজ করছে না, XLOOKUPও কাজ করছে বা কাজ করাতে পারছি না, অলওয়েজ গো উইথ ইন্ডেক্স অ্যান্ড ম্যাচ ফাংশন। এই ফাংশন সব জায়গায় সব ক্ষেত্রে কাজ করবে। এটা হচ্ছে টেস্ট করার জন্য যে স্টুডেন্টের ডেপথ কত আছে বা ক্যান্ডিডেট এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট কিনা সেটা চেক করার জন্য দিয়ে থাকে। নেক্সট আমি এই কোশ্চেনগুলো তো সবার জন্য ইজি, রেভিনিউ টু যাচ্ছি। আপনার ওখান থেকে একটা সাউন্ডের আসছে। এবার এই কোশ্চেনটা দেখুন, এখানে কি বলেছে,
আমরা ইউজুয়ালি কী ধরনের ফাইল মানে কোশ্চেন করতে অভ্যস্ত? হায়েস্ট নাম্বার, হায়েস্ট সেল বের করতে, এগুলোতে আমরা খুব অভ্যস্ত। হায়েস্ট বের করলে ম্যাক্সিমাম বের করে দেবো। এইটা একটু ঘুরিয়ে দিয়েছে, ঘুরিয়ে দিয়ে কি দিয়েছে, ফাইন্ড দ্য সেলস পারসন, মানে এখানে খুঁজতে বলছে সেলস পারসন যে হায়েস্ট সেল করেছে। এখানে বের করতে বলেনি যে কতটা হায়েস্ট সেল হয়েছে। তাহলে যখনই আমাকে কিছু বের করতে বলছে ফাইন্ড, যখনই কোনো কোশ্চেনে ফাইন্ড লেখা থাকবে তার মানে বুঝে নেবেন যে লুকআপ ফাংশন ইউজ করতে বলছে। কারণ লুকআপ মানে মাল্টিপলস অফ লুকআপ ফাংশন আছে, লুকআপ ফাংশন ইউজ করতে বলছে। কিন্তু যদি আপনি কোনো লুকআপ ফাংশন ইউজ করেন, আমরা কি শিখেছিলাম যে কোনো একটা লুকআপ ভ্যালু লাগে, লুকআপ ভ্যালু আমার কাছে কমন লাগে, যে এইটা বেসিসে আমি সার্চ করতে পারি। এখানে লুকআপ ভ্যালু আমার কাছে দিয়েছে, কিচ্ছু দেয়নি। কি বলেছে? হায়েস্ট নাম্বার সেলস। হায়েস্ট মানে হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু অফ, হচ্ছে সেলসের ম্যাক্সিমাম ভ্যালু। কার হবে? টোটাল সেলসের। টোটাল সেলস হচ্ছে আমার এখানে আছে, এর ম্যাক্সিমাম ভ্যালু বের করতে হবে। সেই ম্যাক্সিমাম ভ্যালু যার সাথে মিশবে তার নামটা আমার এখানে আসবে। তাহলে আমি কি একে ম্যাক্সিমাম ভ্যালু থোড়াই খুঁজতে যাব? সম্ভব আমার পক্ষে? আমি কি ইউজ করছি? ইন্ডেক্স ম্যাচের মধ্যে ম্যাচের আমরা ইউজ করছি, ম্যাচের যেখানে লুকআপ আছে, ম্যাচের যেখানে লুকআপ ভ্যালু, তার মধ্যে আমি ইউজ করছি ম্যাক্স ফাংশন। কারণ ও ম্যাক্সিমাম ভ্যালুটাকে নেবে, সেই ম্যাক্সিমাম ভ্যালু সমান সমান যার নাম আছে সেই নামটাকে বের করে দেবে। তাহলে আপনাদের কোশ্চেন ছিল যে কী কোথায় কোন ফর্মুলা ইউজ করবো, কী করে বুঝবো, সেটা আমি আজকে দেখাচ্ছি যে কোথায় আমরা কী করে বুঝবো কোন ফাংশন ইউজ করব। এখানে কি দিয়ে দিয়েছে? টপ 5 মোস্ট সোল্ড প্রোডাক্ট ইউজিং। যখনই কোনো কিছুকে, হ্যাঁ দেখাচ্ছি আমি একবার, এটা বলে নিই করে দেখাচ্ছি। এখানে কি বলেছে? টপ 5, টপ 2 এর কথার মানেই হচ্ছে লার্জের কথা বলছে, ম্যাক্সের কথা বলছে না, জাস্ট লার্জের কথা বলছে। তার মানে সেম ম্যাচ যেরকম আমরা ম্যাচ ইউজ করেছিলাম, মানে ম্যাক্স ইউজ করলেও এরকম ওখানে লার্জ ফাংশন ইউজ করতে হবে। ধরুন করছি এটা ইন্ডেক্সে কি করতে বলেছে? সেলস পার্সনের নাম আনতে বলেছে। কোথায় যাব? মাস্টার্সে। সেলস পার্সন হচ্ছে এফে, ফ্রিজ করে নেব। এবার ম্যাক্সিমাম ভ্যালু যে এনেছে তার নামই আনতে হবে। তো ম্যাক্সিমাম ভ্যালু, হ্যাঁ 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 করলাম। এবার বলেছে ম্যাক্সিমাম ভ্যালু বা ম্যাক্সিমাম সেলস যে করেছে তার নাম আসবে। ইদার আমাকে ম্যাক্সিমাম ভ্যালু কাউকে বলে দিতে হবে বা আমাকে ম্যাক্সিমাম ভ্যালু বের করতে হবে। এবার এর মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু কী আছে সেটা আমার পক্ষে বের করা ইজি টাস্ক না। তাহলে আমি ফর্মুলাকেই হেল্প নিই। ফর্মুলাতে আমরা কী করতাম? ম্যাচ ফাংশন ইউজ করতাম, ম্যাক্সে ইউজ করতাম লুকআপ কী করতাম? ইউজুয়ালি সেলকে সিলেক্ট করতাম যেখানে ভ্যালু দেওয়া আছে। এখানে ভ্যালু দেওয়া নেই, তাহলে যে রেঞ্জকে আমি যার মধ্যে এটা খুঁজবো তার মধ্যেই আমি ম্যাক্সিমাম ভ্যালুটা বের করে নিই। তাহলে ম্যাক্স কী করছি? ফাইনাল সেল কার মধ্যে খুঁজবে? ফাইনাল সেলের মধ্যে। দেন হচ্ছে 0 ফর এক্স্যাক্ট ম্যাচ। তাহলে এই ম্যাক্স ফাংশন আসলে কি কাজ করলো? ম্যাক্সকে যদি আমি ডিকোড করি, ম্যাক্স আমার বের করে দিয়েছে লুকআপ ভ্যালুটা বের করে দিয়েছে যে এই রেঞ্জের ম্যাক্সিমাম হচ্ছে 30 লাখ। এই 30 লাখ এই মাস্টার এই রেঞ্জের মধ্যে যেগুলো পেয়েছে সেখানে 1 বের করেছে, 1 ভ্যালুটা বের করেছে, সেই ভ্যালুটাই ম্যাচ হয়েছে আমার ইন্ডেক্সে যে নাম আছে অরিত্য সেন, সেই নামটা পেয়েছে। এই অরিত্য সেন মানে 30 লাখ, সেই জন্য অরিত্য সেনের নামটা আমার কাছে এসেছে। দেখুন বুঝতে পারলেন? নাহলে আমি আরেকবার দেখাবো। ইন্ডেক্সে কি নেব?
যেটা আমার রেজাল্ট হিসেবে দরকার। আমার একটা রেজাল্ট হিসেবে। এবার আমাকে কি করতে হবে, হায়েস্ট ভ্যালুটা বের করতে হবে, কারণ হায়েস্ট ভ্যালু বেসিসেই এখান থেকে আমার টোটাল সেলের থেকে বের করবে, যেই সেলের থেকে পাবে তার নামটা আমার এখানে রেজাল্টে আসবে। তাহলে আমাকে না না একবারই ফ্রিজ করেছি, এই তো এই সিলেক্ট, এই তো সিলেক্টটা করতে হবে না, তো নিলেন এফ নিয়ে নিয়েছেন, এবার F4 ফ্রিজ হয়ে গেছে, কমা দিলেন। লুকআপ ভ্যালু দেয়নি, লুকআপ ভ্যালুতেই আমাকে বের করতে বলেছে, তো হায়েস্ট, যার হায়েস্ট ভ্যালু তার সমান সমান নামটা বের করো, তাহলে হায়েস্ট ভ্যালুটা তো জানতে হবে। তো ভ্যালুটা জানতে গেলে আমাকে ম্যাচ ফাংশন যেরকম লিখছি তো লিখতেই হবে, লুকআপের মধ্যে আমাকে ইউজ করতে হবে ম্যাক্স। ম্যাক্স মানে কার ম্যাক্স, এই আমার যে টোটাল যে রেঞ্জ যেখানে ফাইনাল সেল আছে তারই ম্যাক্সিমাম ভ্যালু, এটা হলো। এই জিনিসটা কি আসছে, এই যে পার্টিকুলার ম্যাক্স কি বের করছে, লুকআপ ভ্যালুটাকে বের করে দিচ্ছে। এই 30 লাখ বেরিয়ে যাবে, এই 30 লাখ কোন 30 লাখের মধ্যে ম্যাচ হবে, আবার সেই একই 30 লাখের মধ্যে ম্যাচ হবে। ম্যাচ হলেই তো 30 লাখ সমান সমান যে অরিত্র সেন এই নামটা আমার কাছে চলে আসবে, আমার 0 অরিত্র সেন। আপনি এখন দেখছেন আপনার কাছে এত টাফ লাগছে, দু একবার নিজে ঠান্ডা মাথায় বসবেন, ফাইলটাকে নিয়ে করবেন, দেন বুঝে যাবেন আস্তে আস্তে কী আছে। হ্যাঁ হ্যাঁ শেয়ার করে দেবো। এবার সেকেন্ড কোশ্চেন আছে, ফাইন্ড দ্য টপ 5 মোস্ট সোল্ড প্রোডাক্ট ইউজিং। যখনই কোথাও ইউজিং লেখা থাকবে কোনো ফাইলের ক্ষেত্রে ইউজিং, তার মানে ইনডাইরেক্টলি রিক্রুটার কি বলছে, রিক্রুটার বলছে যে ইউজ করুন ফাংশন বা ফর্মুলা ইউজ করুন, অন্য কিছু ইউজ করা যাবে না, কোনো রকম পিভট টেবিল পাওয়ার কোয়েরি ইউজ করা যাবে না, ই করতে হবে আমাকে ফাংশন ইউজ করতে হবে, সেই জন্য লেখা আছে ইউজিং। টপ 5 যখনই কিছু বলবে টপ 5 টপ 3 টপ 4, তার মানে হচ্ছে লার্জ কিছু বের করতে হচ্ছে, কোনো কিছুর মধ্যে থেকে লার্জ আমাকে বের করতে বলেছে। তাহলে লার্জ ফাংশন আসলে কী করে কাজ করে, যদি লার্জ লিখি, লার্জের ফাংশনে দুটো মাত্র আমার কাছে অপশন দেয়, একটা হচ্ছে অ্যারে আর একটা হচ্ছে কে। কে হচ্ছে কে ফর কনস্ট্যান্ট, অ্যারে মানে হচ্ছে যার বের করব তার মধ্যে থেকে তার লার্জ ভ্যালুটাকে আমাকে বের করতে হবে। মানে ধরুন টপ 5 প্রোডাক্টে টোটাল রেঞ্জ, তার মধ্যে 5 বের করতে হবে। তুমি লার্জ যাকে দেখাচ্ছি তার আগে আমি ফর্মুলা একবার দিই। লার্জ আমি কী বের করব, টপ 5 কী দিয়ে বোঝা যায় কোনো প্রোডাক্টের টপ 5, যখন তার ফাইনাল সেল সবচেয়ে বেশি হয় সেটাই তো টপ 5, তার থেকে টাকা বেশি এসেছে। এটা হচ্ছে আমার কাছে অ্যারে হয়ে গেছে, অ্যারেটা সিলেকশন করেছি, কে ফ্রিজ করলাম। এবার আমাকে কী বের করতে হবে, কনস্ট্যান্ট আমাকে দিয়ে দিয়েছে টপ 5 5 নম্বর, যদি টপ 3 হতো 3 লিখতাম, 2 হলে 2 লিখতাম, 5 আছে আমার কাছে। আসলে কি যে 5 নম্বর হায়েস্ট যে বিক্রি হচ্ছে তার ভ্যালু হচ্ছে 29,04,000, তাই তো মনে হয়, আমি ভুল দেখছি, ওই 2,94,000, আমারই মাঝে চোখে ইয়ে হয়ে যাচ্ছে, 2,94,000। তাহলে লার্জের কাজ কি হচ্ছে, লার্জ এখান থেকে বেরিয়ে যাচ্ছে। এবার আমি আরও একটু ইজি আপনাকে করে দিয়েছি, এটা আপনার কাছে বেরিয়ে গেল, আপনাকে রিক্রুটার এইভাবে যদি দেয় যে এইটা আপনার কাছে হচ্ছে লুকআপ ভ্যালু, এই লুকআপ ভ্যালু বেসিসে আপনাকে ইউজ করতে হবে, মানে বের করতে হবে টপ। হ্যাঁ বলুন। ও ঠিক আছে, আমি না না উনি বললো আপনার আপনার বাড়িতে বা মিসেসে কোনো শরীর টরীর খারাপ হতে পারে, আমি সেই জন্যই ফোন করলাম। হুম 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 ঠিক আছে।
হুম 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 ঠিক আছে, ঠিক ঠিক আছে, আপনি আগে ওটা দেখুন। হুম হুম হুম, ঠিক আছে। ও হ্যাঁ, তাহলে আপনাকে এটা লুক আপ ভ্যালু দিয়ে দিল কেউ, এটাকে যদি লুক আপ ভ্যালু দিয়ে দেয়, তাহলে আপনি সাধারণত কি ইউজ করবেন? ইজি হয়ে যাবে। ইন্ডেক্সে কী বের করতে হবে? প্রোডাক্টের নাম, প্রোডাক্টের নাম আপনার কাছে কোথায় আছে? প্রোডাক্ট, হ্যাঁ সি আছে, ফ্রিজ করলেন। ম্যাচ ইউজ করতে হবে, ম্যাচ, ম্যাচে আপনি কী নেবেন? আপনার এই যে ভ্যালুটা তো এসেই গেছে, এটাই তো ভ্যালু। এই ভ্যালুটা, এই ভ্যালুটা কার মধ্যে সেলস করবেন? ফাইনাল সেলের মধ্যে, টোটাল, দেন হচ্ছে 0, তাহলেও টিভি 55 আসছে। এটা আপনাকে হয়তো দিয়ে দিয়েছে, ধরে নিন এটা আপনাকে দিয়েছে যে এই ভ্যালুটা যার মধ্যে পাবেন তার সমান সমান প্রোডাক্টটা কী আছে সেটা বের করে দেখান, ইউজুয়ালি যেরকম আমরা প্র্যাকটিস করেছি প্রথম থেকে। তাহলে ম্যাচের এই ভ্যালুটা নিলাম, এই যে ম্যাচের এই ভ্যালুটাই হচ্ছে লুক আপ ভ্যালু। তাহলে লুক আপ অ্যারে কী হবে? এটা কোন ভ্যালু রেঞ্জের মধ্যে থাকবে? ফাইনাল সেলসের মধ্যে থাকবে, এই সেলসের মধ্যে থাকলো। সিলেক্ট মানে ফ্রিজ করলেন, দেন আপনি 0 ইউজ করলেন, তাহলে আপনার T55 আসলো। আপনাকে তো এটা লুক আপ দিয়ে দিয়েছে নাম্বার, জেনারেলি আমরা যেভাবে করে থাকি, মানে টপ 5, এটা মানে হচ্ছে টপ 5 মোস্ট সোল্ড প্রোডাক্টের যে ভ্যালুটা, তার সেল ভ্যালুটা আপনাকে দিয়ে দিয়েছে। আর এখানে কি করতে বলেছে? সেল ভ্যালুও দেয়নি কিছু না, সেল ভ্যালুকে, হ্যাঁ প্রোডাক্ট বার করতে বলেছে ইউজিং দ্য সেল ভ্যালু। তাহলে এরকম যখন দেবে, এটা তো আমি আপনার সুবিধার জন্য বুঝিয়ে দিলাম, তখন সেমভাবেই হবে। ধরুন এটা আপনাকে দেয়নি, এটা দেয়নি, তাহলে আপনি কি করবেন? ইন্ডেক্স ম্যাচ, এবার ইউজ করুন লার্জ ফাংশন। ওটাতে আপনাকে দেয়নি, ওটাতে নিজেরটা আপনাকে নিজেই বের করে নিতে হবে। লার্জের মধ্যে কী হবে? আপনার ফাইনাল সেল কত নাম্বার? 5, হাইস্ট টপ 5, এটা এই যা এখান থেকে বেরোবে সেটা কার মধ্যে ম্যাচ হবে? সেই ফাইনাল সেলসের মধ্যেই ম্যাচ। হ্যাঁ 0, দেখুন T55। তাহলে আপনাকে এই জিনিসটি ইজি করে দেয়নি, আপনাকে নিজের রেজাল্ট নিজেকেই বের করে নিয়ে তারপরে করতে হবে। দেন হচ্ছে বাকিগুলো আপনি পেরে যাবেন, তো প্র্যাকটিস চেষ্টা করবেন, হয়ে যাবে। তারপরও দেখাচ্ছি যেটা, যখনই কোথায় হিট ম্যাপ জাতীয় কোনো কথা বলবে, যে অ্যাপ্লাই হিট ম্যাপ, এবার ইউজুয়ালি হিট ম্যাপ বলে কোনো কিছু এক্সেলে হয় না, এক্সেলে হিট ম্যাপ বলে অপশন হয় না। তা আমি এখানে লিখে দিয়েছি বোঝার সুবিধার জন্য, ডেটা বার্স এখানে আসলে থাকবে না, ডেটা বার লেখাটা থাকে না। হিট ম্যাপ মানেই হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে ডেটা বার ইউজ করতে আমাকে বলছে, ডেটা ম্যাপটাকে ডেটা বার ইউজ করতে বলছে। কন্ডিশনাল ফরম্যাটিং যখন আমি করাবো তখন আমি দেখিয়ে দেবো, কিন্তু করাইনি। এবার যেটা দেখানো, এইটা আমি আগের দিন আপনাকে দেখিয়েছিলাম, কোশ্চেন ওয়াইজ আজকে দেখাচ্ছি। যে কি বলছে? পাওয়ার পয়েন্ট ইউজ করুন, কম্বাইন করুন মাল্টিপল শিটকে ইন সেম ফরম্যাট। আগের দিন দুটো শিট আপনার কাছে ছিল, কম্বাইন করেছি। এবার আপনাকে তো দিয়েছে একটাই এক্সেল, এবার বলছি এটা কি আপনি মাল্টিপল মার্জ করে দেখান। আপনার কাছে ফার্স্টে প্রশ্ন আসবে, আমি একটা ফাইল তো ওপেন করে আছি, আর কোনো ফাইল নেই, মার্জ কাকে করব? আপনি যখন এক্সেল, হ্যাঁ এক্সেল ওপেন করেছেন, এটা তো বেসিক এক্সেল চলছে, আপনি এটাকেও মার্জ করাতে পারেন কারোর সাথে। মার্চ করাতে কি করে হয়, আমি এটাকে অ্যাডিশনাল একটা সেট নিচ্ছি,
মুভ অ্যান্ড কপি, সেভ হয়েছে কোথায় দেখে রাখি। তাহলে এটা আমার কাছে ফাইল আছে, আমি কি করব, ওটাই করলাম। এবার কি বলেছে কোশ্চেনে, যে এই ফাইলটাকেই মাল্টিপলভাবে কম্বাইন করতে দেখাতে হবে। ফাইল এটা আমার কাছে আছে, এইগুলো আমি হাঁটিয়ে দিই, নাহলে পাওয়ার করিতে এরর চলে আসবে। ডেটায় যাবো, গেট ডেটা ফ্রম ফাইল, ফ্রম এক্সেল ফাইল, ডকুমেন্টে গেছিলাম, ডকুমেন্টে এক্সেল সেলস ডেটা সিলেক্ট করলাম, ইম্পোর্ট, আপনি ইম্পোর্ট করছে মাস্টার 2, যেটাতে আমি আপনাদের নিলাম, লোড করছি, হ্যাঁ লোড মেরে দিলাম, ইয়ে করা যাচ্ছিল, ট্রান্সফর্মে লাগছিল। এডিট করি, এডিট থেকে নিই, এবার এটা ফাইলটা আমার কাছে ওপেন হয়েছে, আমি একটাই মাত্র ওয়ার্কশিটকে নিয়েছি। আমি কোথায় যাব, অ্যাপেন্ড কোয়ারিজ, ফাইলটা না লোড হয়ে যাওয়াতে গন্ডগোল হয়ে গেছে, আর একবার যেতে হবে। আপনার কাছে কি আছে, মাস্টার 2 আছে, মাস্টার 2 নিচ্ছেন, আবার মাস্টারও আপনি নিচ্ছেন, দুটো নিলেন, দুটোকে ট্রান্সফর্ম টাইমে যাবেন। কি করতে হবে, অ্যাপেন্ড কোয়ারিজ, অ্যাপেন্ড কোয়ারিজ অ্যাজ নিউ, দুটো টেবিলে নিচ্ছি, মাস্টার 3 আছে, আমি মাস্টার 2কে তার সাথে অ্যাপেন্ড করছি। অ্যাপেন্ডের হচ্ছে হেডার সেম থাকতে হবে, নাম্বার অফ কলমও সেম থাকতে হবে। তাহলে অ্যাপেন্ড 1 হলো, ক্লোজ অ্যান্ড লোড করলাম, এই দেখুন ফাইল আসুক, এটা এক্সটার্নাল ডেটা গ্যাদার হচ্ছে টাইমে। আপনার দেখুন সেম, দেখুন 998 পর আবার 9 থেকে এই অ্যাডিশনাল হয়ে গেছে। এই হচ্ছে যদি সিঙ্গেল ফাইলের এইভাবে ট্রিকি কোশ্চেন আসে জয়েন করাতে, আপনি এইভাবেই জয়েন করবেন। দুটো ফাইলই একই কন্টেন্ট সেমই আছে, ব্যাক টু ব্যাক জয়েন হয়ে গেছে। বাকি এই এগুলো পারবেন না, এই ফোরকাস্ট ওগুলো পরে আমি দেখাবো। তারপর তো যেটা দিব সেটা যতটা পারবেন চেষ্টা করবেন, আর 50টা ওয়ার্কশিটটাকে প্র্যাকটিস করবেন। এবার আসছি, হ্যাঁ ওর বাইরে কিছু আছে, সেগুলো আমার এখনও বাকি আছে করানো, বাট এরকম না যে মানে প্রচুর ফর্মুলা করতে হবে। আমি যেগুলো করাবো তার মধ্যেই আসবে, আপনার 300 ফর্মুলা আপনাকে করতে হবে না, ম্যাক্স টু ম্যাক্স 50টাই দেখা, 50টার মধ্যেই আসবে। এবার হচ্ছে এই ফাইলটা আপাতত ক্লোজ করে দিচ্ছি।
এবার যেটা আমি বলেছিলাম, একটা করে এসকিউএলের সিনট্যাক্স দেখাবো, যেটা আপনি এক সপ্তাহ প্র্যাকটিস করবেন, যাতে আমাদের ক্লাসটা এগায়, সব কিছুই স্মুথ যায়, বার্ডেন না হয়ে যায়। এই যে আমি ডেটা এতক্ষণ নিচ্ছি, এই ডেটাটাকে কোথার থেকে আসে? আমাদের সার্ভারে সব কিছু থাকে। ধরুন আপনার কোনো গার্মেন্টসের দোকান, তো হচ্ছে বাজার কলকাতা, তো বাজার কলকাতার যতগুলো আউটলেট আছে, তার ইনভয়েসিং হচ্ছে, পারচেস অর্ডার তৈরি হচ্ছে, তার কর্পোরেট অফিস আছে, সব ডেটা গ্যাদার হচ্ছে বাজার কলকাতার যে সার্ভারকে হোস্ট করেছে, সেই সার্ভারে গিয়ে সব কিছু গ্যাদার হচ্ছে। সেই সার্ভার থেকে কোথাও ডেটা যাচ্ছে হচ্ছে ইনভয়েসের ক্ষেত্রে, কোথাও হচ্ছে পারচেস ডিপার্টমেন্ট, সেলস ডিপার্টমেন্ট, কোথাও হচ্ছে যেখানে ক্যাশ কাউন্টার, মাল্টিপাল জায়গায় কানেকশন করা আছে। অপারেটর না বুঝতে পারলে যে ইঞ্জিনিয়ার, যারা ডেটা ইঞ্জিনিয়ার বা যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তারা ভালো করে জানে যে কীভাবে কমপ্লেক্সিটিতে কাজ হচ্ছে, সবই রিলেশনশিপ বিল্ড আপ করে। এবার ধরুন আপনি ডেটা অ্যানালিস্ট না হয়ে এসকিউএল অ্যানালিস্ট হয়ে গেলে, সবই ডেটা অ্যানালিস্টের বিভিন্ন রকম পার্ট। এবার এসকিউএল অ্যানালিস্টের কাজই হচ্ছে যে প্রচুর পরিমাণে ডেটাকে মাইন করতে হয়, বিভিন্ন বারবার সিস্টেমে কোয়ারিকে সলভ করতে হয়, বিভিন্ন যখন কোয়ারি আসে মেলে, সেই কোয়ারিগুলোকে সার্ভারে ঢুকতে হয়, কোয়ারিগুলোকে ফেচ করতে হয়, কোনো জায়গায় ডেটাকে যদি চেঞ্জ করতে হয় সেটাকে চেঞ্জ করতে হবে, বা ডেটাবেসকে মেনটেনেন্সও করতে হয়, কারণ এরর তো আসবে যে কোনো কাজে। ধরুন কোনো গভর্নমেন্ট এক্সাম হচ্ছে, রিসেন্টলি আমরা যেসব এক্সামের কথা যেটা জানি যে 26,000, তো সেই এক্সামেরও কোনো একটা ডেটাবেসের বেস ছিল, যেখান থেকে স্টুডেন্টরা রোল নাম্বার দিয়ে তার মার্কস জানতে পেরেছে। তো সেই ডেটা সার্ভার কী হয়, যে কোনো ইউনিভার্সিটিতে থাকে বা যে কোনো এক্সামের ক্ষেত্রে থাকে, মার্কস, রোল নাম্বার স্পেসিফিক কিছু দেওয়া করে আপনার কাছে চলে আসে। তো এটাতে আপনার ইউজার এন্ডে দেখতে পাচ্ছে কী দিচ্ছে, কোথাও হয়তো ডেট অফ বার্থ দিচ্ছে, কোথাও মোবাইল নাম্বার ভেরিফিকেশান দিচ্ছে, ওটিপি আসছে হচ্ছে, এটাতে ইউজার এন্ড লেয়ার, একে বলা হয় ইউজার এন্ড লেয়ার। এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমাদের যেটা মাথা ব্যথা, আমরা যখন এসকিউএলটাকে ওপেন করব, আমরা কি করে এসকিউএল থেকে একটা ডেটাকে কোন কি লিখলে আমরা এসকিউএল থেকে ডেটা পাবো। তো ইউজ করছি মাইক্রোসফট এসকিউএল। কী করে ডাউনলোড করতে আগে আমি দেখিয়ে দিচ্ছি, খুব ইজি। মাইক্রোসফট এসকিউএল ডাউনলোড করা খুব ইজি। মাইক্রোসফট এসকিউএল স্টুডিও ম্যানেজমেন্ট, এইখানে যে ফাইল আছে ডাউনলোড SSMS, এটা ডাউনলোড করে নেবেন। এই যেখানে ফাইল দেওয়া আছে, কোনো অ্যাক্টিভেশন কিচ্ছু লাগে না, জাস্ট ইনস্টল করে নেবেন। আর একটা হচ্ছে এটার সাথে স্টুডিও, কথার অর্থ হচ্ছে যেখান থেকে আপনি কাজ করবেন, স্টুডিওর সাথে আপনার আর একটা লাগে, যেটা হচ্ছে সার্ভার। তাহলে এসকিউএল সার্ভার, যে কোনো আগে পিছে ডাউনলোড, যে কোনো একটা ডাউনলোড করে নিলেই হলো, আগে পিছে করা কিছু নেই। আপনি ইনস্টল করতে হবে দুটোকেই। সার্ভার কি করে, সার্ভারের কাজটা করবে, স্টুডিও কি করবে, আপনাকে হেল্প করবে সেই জিনিসটাকে দেখার জন্য। ডাইরেক্ট ডাউনলোড বাটনটা, ডাউনলোডে যাই, আপনি ডাউনলোড করবেন এক্সপ্রেস ভার্সনটা, নট ফর ডেভেলপার ভার্সন। আপনি ডাউনলোড করবেন, এই লিঙ্ক আমি দিয়ে দেবো গ্রুপে, ডাইরেক্ট লিঙ্কটা ডাউনলোড করবেন, এক্সপ্রেসটা ডাউনলোড করবেন, ডাউনলোড করে ইনস্টল করবেন সার্ভারটাকে, দেন আপনার যে স্টুডিওটা দেওয়া থাকবে স্টুডিওটা ইনস্টল করবেন, ব্যাস, দ্যাটস এ না। তারপর তো আমি দেখাচ্ছি কীভাবে। এটাকে অফ করে দিই। শুধু লিখে দিন এসকিউএল। আসতেই চাই না সার্চ। ম্যানেজমেন্ট স্টুডিও 2.0 এইভাবে আপনার ওপেন হবে সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও। সাথে সাথে এখানে একটা দেখাবে সার্ভার নেম, কিচ্ছু করতে হবে না, জাস্ট কানেক্ট। এটার মানে হচ্ছে এই যে স্টুডিও ভার্সনটা আছে সেটা সার্ভারের সাথে কানেক্ট হয়ে গেল। এবার এসকিউএল কী করে কাজ করে আগে একটু বেসিক কিছুটা বোঝে,
তারপরে আমরা আসছি। ধরুন আজকের আপনি এই ক্লাসের পরে ব্লিঙ্কিট ওপেন করলেন বাড়ির কিছু জিনিসপত্র অর্ডার করার জন্য। ব্লিঙ্কিট ওপেন করলেন, ফার্স্ট টাইম ইউজার ধরছেন, কী দেখাবে? মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করুন। মোবাইল নাম্বার দিয়েছেন, এবার আপনি ভুলে গেছিলেন আপনি 6 মাস আগে এক মোবাইল নাম্বার দিয়ে ব্লিঙ্কিট লগ ইন করেছিলেন বা লগ আউট করে দিয়েছেন, তারপরে ইউজ করেন। যে মোবাইল নাম্বার দিলেন কয়েক সেকেন্ডের মধ্যেই আপনি ওখানে দেবেন একটা রেসপন্স শো করবে, ইউ আর এক্সিস্টিং ইউজার, ওটিপি ভেরিফিকেশান। তার মানে কি হলো, মাঝখানে ব্যাপারটা আসলে কি হলো, আপনার যে মোবাইল নাম্বারটা যে মুহূর্তে পেলো ব্লিঙ্কিট, ওর সার্ভারে গিয়ে ফার্স্টে লুক আপ করলো, সেম এস ভি লুক আপ ইন্ডেক্স ম্যাচের মতো সার্চ করলো। যেই দেখলো মোবাইল নাম্বারটা তো আছে আমাদের সার্ভারে, এসেছিল কয়েক মাস আগে, সঙ্গে সঙ্গে আপনাকে অপোজিটে একটা রেজাল্ট কি দিল, রেজাল্ট দিল যে মোবাইল নাম্বার অলরেডি আমাদের সিস্টেমে আছে, ইউ আর এক্সিস্টিং ইউজার, ওটিপি ভেরিফিকেশন করুন। যে ওটিপি আপনি আসলো, ওটিপি দিলে আবার এসকিউএলের একটা পার্টে গেল, সেখানে অথেন্টিকেশন পূরণ হলো, যে আসলে আপনার কাছে পেজটা খুলে গেল, উপরে আপনার নাম দেখাচ্ছে আর ওদের যে কমন যে মার্কেট প্লেসের যে স্পেসটা বিভিন্ন রকম প্রোডাক্ট থাকে সেটা দেখাচ্ছে। এর আপনি সব কিছু অ্যাড করছেন, যা যেটা আপনার কেনার অ্যাড করলেন, প্রসিড টু কার্ট করলেন, পেমেন্ট গেটওয়ে আসলো, পেমেন্ট গেটওয়ে যেটা চুজ করলেন পেমেন্ট হলো। পেমেন্টের পার্ট পুরো আলাদা ভেন্ডরের কাজ, সেই ভেন্ডর পেমেন্ট হওয়ার পরে ভেন্ডর আবার ব্লিঙ্কিটকে জানালো তা ইউজার যে হয়েছে, ইউজারের পেমেন্ট সাকসেসফুল হয়েছে। সঙ্গে সঙ্গে ব্লিঙ্কিট আপনার যে এসকিউএল আছে, প্রত্যেকটা এসকিউএলের যে ছোটো ছোটো টেবিল হয়, মানে ইউজারের যে টেবিলটা তৈরি হচ্ছে, একটা ইউজার যখন তৈরি হচ্ছে জেনারেট হচ্ছে, টেবিলে গিয়ে আবার জানাচ্ছে যে হ্যাঁ আপনার পেমেন্ট হয়ে গেছে, এবার আপনার ডেলিভারি হবে এত মিনিটে। এবার এই ডেলিভারি যেই আসছে আপনার কাছে দেখছেন ডেলিভারি বয় অ্যাকসেপ্ট করছে, টাইম তৈরি হচ্ছে, টাইম সার্ভারের সাথে কানেক্ট হচ্ছে, সব কিছু হচ্ছে, ইনভয়েস জেনারেট হয়ে লাস্টে ইনভয়েস চলে আসছে, স্টার রেটিং দিচ্ছেন। এই যে টোটাল প্রসেস, যে কোনো অ্যাপে, সে উবেরই হোক, ব্লিঙ্কিট হোক বা যে কোনো গভর্নমেন্ট ওয়েবসাইটই হোক, তাহলে কি লটস অফ জিনিস আছে আমাদের মধ্যে কানেকশন হচ্ছে। এই কানেকশনকে যে কোনো ডেটার ভাষায় বলা হয় কোয়ারি। আপনি কিছু কোয়ারি পাঠাচ্ছেন, ওর অপোজিটে কিছু কোয়ারি আপনার কাছে ফেরত আসছে, জাস্ট একটা পিংপং বলের মতো, মানে একটা পিংপং বল একটা দেয়ালে ছুঁড়ে মারলে আপনার দিকে ছুটে আসবে নিউটনের থার্ড ল ওয়াইজ, সেটাই হচ্ছে আপনার কাছে কোয়ারি। এই যে সিস্টেমটাকে প্রপারভাবে যে ডেটাটাকে ম্যানেজ যখন করা হয়, যখন প্রপার স্ট্রাকচার ওয়েতে করা হয়, তাকেই এসকিউএল বলে, যার ফুল ফর্ম হচ্ছে স্ট্রাকচার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ, যাকে আমরা এসকিউএল অনেকে বলে সিকিউএলও বলে, বাট ইট ইজ এসকিউএল। এটাকে বলা হয় স্ট্রাকচার্ড ওয়েতে যখন কোনো কোয়ারি করা হচ্ছে প্রপার ম্যানারে, তখন তাকে স্ট্রাকচার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ বলা হয়। স্ট্রাকচার্ড ওয়েতে কোয়ারি কি, ধরুন এই একটা ডেটাবেস আছে যার নাম হচ্ছে ওয়ালমার্ট ডেটাবেস বলে একটা ডেটাবেস আছে। এবার স্ট্রাকচার্ড কোয়ারি আবার কি, স্ট্রাকচার মানে কি বাক্স টাক্স করে কোনো কোয়ারি পাঠাবো না, কিছু প্রোটোকল ওয়াইজ আমরা এমনভাবে লিখবো যেটা এসকিউএল যেভাবে বোঝে আর এসকিউএল আমাদের বোঝাতে সুবিধা হয়। আমাদের কাছে যখন কোনো ডেটাবেস থাকবে, আমি ডেটাবেস ওয়ালমার্ট টেবিলে দেখছি, কি টেবিল আছে, টেবিল হচ্ছে ডিবিও কাস্টমার ডেটা। এই যে টেবিল আছে, মানে একটা ডেটাবেসের মধ্যে তো টেবিলই থাকবে, টেবিল ওয়াইজ ডেটা থাকবে, যা আমরা এক্সেলে দেখেছি রো কলাম ওয়াইজ, একে বলা হয় স্কিমা। দেখবেন যদি আপনি রোবট সিনেমাটা দেখে থাকেন, রোবট সিনেমা এরকম পার্ট আছে যে রোবটের মধ্যে থেকে ওই যে রজনীকান্ত ওখান থেকে নিউরো স্কিমা বলে একটা চিপ বের করছে। স্কিমা হচ্ছে আমাদের শরীরের নার্ভের মতো, আমাদের শরীরের প্রত্যেকটা নার্ভ যেমন ঐচ্ছিক নার্ভ হয়, মানে অটোমেটিক অটোনোমাস সিস্টেম হয়, আবার হচ্ছে প্যারা সিস্টেম হয় যেটা আমরা নিজেরা কাজ করাতে পারি, সেরকম হচ্ছে যে জটিল প্রসেসটা, সেইটা হচ্ছে স্কিমা, যে এই ডেটাবেসটা কী ধরনের ডেটাবেস, কী কাজ করতে পারে, কতটা কাজ করতে পারে, এই হচ্ছে আমার কাছে স্কিমা। যদি স্কিমা কেউ জিজ্ঞেস করে তো হোয়াট ইজ দ্য স্কিমা অফ ডেটাবেস, স্কিমা ইজ দ্য ডেটাবেস, স্কিমা হচ্ছে the how the database will perform and the how many data and which kind of data is stored, this is called the schema. এটাই হচ্ছে মেইন ডেফিনেশন। পরে আমি রিটেন ডেফিনেশনও দিয়ে দেবো, এগুলো পিডিএফও দিয়ে দেবো। এবার এটা আমার কাছে টেবিল,
টেবিলে আমি ঢুকছি। দেখালে এখানে আমি কি দিলাম, সিলেক্ট করলাম, রাইট ক্লিক করলাম, সিলেক্ট টপ 1000 রোজ। এবার 1000 রোজ তো আমার ডেটাতে নেই, খুবই ছোট ডেটাবেস আছে 10টা। ও কি করছে, ও টপ 1000, কিছুক্ষণ গিয়ে টপ আমরা দেখলাম এক্সেলের ক্ষেত্রে লার্জ ফাংশন, সেম এখানে একইভাবেই টপ 1000 ডেটা সেটসকে আমাকে বের করে দিচ্ছে। এবার 1000 যেহেতু নেই, 10টা আছে 10টাই দেখাচ্ছে। প্রতিটা ডেটা সেটের এই যে আমাকে থার্ড ব্র্যাকেট দিয়ে দেখানো যে পার্টটা, সেটার কিছুই না, আমার নিচে যে টেবিলটা দেখাচ্ছে তার হেডারকে আমার দেখাচ্ছে। তাহলে এই যে পার্টে যেটা আমি রাইট ক্লিক করে দেখলাম, সিলেক্ট টপ 1000 রো, এই জিনিসটা, এই পার্টের কাজটা কি ছিল, কাজটা ছিল হচ্ছে ডেটাবেসের মধ্যে সমস্ত ডেটাকে অ্যাট এ গ্ল্যান্স শো করা। জাস্ট লাইক আমরা এক্সেল ফাইল যেভাবে ডবল ক্লিক করে ওপেন করি, সেই জিনিসটাই হচ্ছে এখানে। কিন্তু আমরা কি সবসময় এইভাবে রাইট ক্লিক করে একটাই কাজ করব, আর কোনো জীবনে ডেটাবেসের কাজ নেই? এটা তো জাস্ট আমাদের পার্ট। আমরা সবসময় যাব নিউ কোয়ারিতে, কোয়ারি যখনই আসবে যাব নিউ কোয়ারি। এখানে আছে নিউ কোয়ারি এক্সিকিউটের ওপরে, বা শর্টকাট হচ্ছে Ctrl+N। কোনো কিছুকে ডেটাবেসে সার্চ করতে গেলে বা ডেটাবেসকে এক্সপ্লোর করতে গেলে সবসময় স্টার্টিং করতে হয় সিলেক্ট দিয়ে, সিলেক্ট স্টার মানে হচ্ছে অল, এখানে স্টারের কথা হচ্ছে যা আছে সব, স্টার। ফ্রম মানে কোথার থেকে, ফ্রম হচ্ছে ডিবিও ডট কাস্টমার ডেটা, যে কাস্টমার ডেটা। ডিবিও লেখা কথাবার্তা হচ্ছে মাইক্রোসফটের যে এসকিউএল আছে সে সব ফাইলকে এক্সটেনশন হিসেবে ইউজ করে ডিবিও এক্সটেনশন, যেরকম এক্সেলের ক্ষেত্রে ইউজ হয় এক্সএস, সেটা এখানে ডিবিও। মাই এসকিউএলের জায়গায় হচ্ছে এসকিউএল বলে থাকে, ডট এসকিউএল, এখানে ডিবিও বলে থাকে। সিলেক্ট স্টার ফ্রম ডিবিও কাস্টমার ডেটা, এই হচ্ছে আমাকে বের করতে হবে। কি করে করতে হবে, এক্সিকিউট প্রেস করতে হবে। এক্সিকিউট কথা অর্থ হচ্ছে আমরা যেরকম কোনো ফাংশন লিখে এন্টার মারি, সেটা হচ্ছে এক্সিকিউট, অথবা কন্ট্রোল টিপে এন্টার। ও স্যার এখানে কাজ করে না, ওটা একে কাজ করে, আপনি ডাইরেক্ট এক্সিকিউটই দিন, শর্টকাট এখানে কাজ করবে না। যে মুহূর্তে আপনি এক্সিকিউট দিলেন, আপনার টোটাল ডেটার যে নিচে টেবিল আছে, মানে যে ফাইল ছিল সেই টেবিলটা আপনার এখানে শো করছে। তাহলে কিছুক্ষণ আগে আমরা কি দেখেছিলাম, ম্যানুয়ালি, এটা কি দেখলাম নিজস্বভাবে কি করে এসকিউএল থেকে ডেটাকে ফেচ করানো যায়। হ্যাঁ, এটা লোড আগের থেকেই ছিল, আমি যখন আরও করাবো তখন দেখাবো ডেটা কী করে লোড করতে হয়, মানে ফ্ল্যাট ফাইল কি করে ইনস্টল করতে হয়, একে ফ্ল্যাট ফাইল ইনস্টল বলে। এই হচ্ছে আমাকে ডেটাকে লোড। এই সিলেক্টে স্টার মানে তো অল, যদি আমি শুধু এরকমভাবে লিখতাম কাস্টমার আইডি, কিছুটা লেখার পরে চলে আসে ট্যাব দিয়ে দিতে হয় কাস্টমার আইডি, তাহলে এটা কি দেখাতো, শুধু কাস্টমার আইডিকে দেখাতো। তাহলে এখানে সিলেক্টের জায়গায় স্টারের জায়গায় যদি আমি শুধু কিছু জিনিস লিখি, তাহলে শুধু সেইটুকু জিনিসই আমাকে দেখাবে। যদি কাস্টমার আইডির পরে কমা দিয়ে আমি লিখি কোয়ান্টিটি, তাহলে কি দেখাবে, কাস্টমার আর কোয়ান্টিটি। আর যদি কিছুই না দিই, শুধু দিয়ে আমি হচ্ছে স্টার দিয়ে রাখি, তাহলে আপনাকে দেখাবে হচ্ছে সব কিছুই। হুম হুম
তো এটা হচ্ছে আমার সিঙ্গেল ফাংশন, যে ডেটাবেস থেকে কী করে ডেটা দেখতে হয়। ফার্স্টে আপনার কাজ হবে এটাকে ইনস্টল করা। ফাইল আমি দিয়ে দেবো ওয়ালমার্ট ফাইল যেটা আছে, সেটাকে ডবল ক্লিক করে এক্সিকিউট করলে আপনার কাছে চলে আসবে। দেন আপনি এইটা লিখে আগে এক্সিকিউট করে দেখবেন যে আপনার এক্সিকিউশনটা প্রপার হচ্ছে কি না। আপনাদের মধ্যে তো আপনি একা হয়ে গেলেন, তো দুজন ক্লাস করাতে একটা এনার্জি থাকে, যত কমে যায় তো মানে সেই নেক্সট ক্লাস তো আপনাদের কবে যেন, মঙ্গলবার না? তাহলে আমি আপাতত এতটাই কি রাখবো না এক্সট্রা এগাবো? আর দাদা আমি একটু এমনি বলছি, কিছু মনে করবেন না, যদি আজকে পসিবল একটু পেমেন্টটা যদি করে দেন, তাহলে আমার না কালকে তো আমার যে ছেলেটা আছে তাকেও টাকা দিতে হয়, তাহলে একটু সুবিধা হয় বুঝতে। এপ্রিল মাস তো আমারও একটু চাপ আছে বিভিন্ন দিক থেকে, মাইন্ড করবেন না আপনি। আমি ইউজুয়ালি তাহলে আমি রেকর্ডিংটা করে আমি আপলোড করে দিচ্ছি, ওখানে ফাইল দিয়ে দিচ্ছি, লিঙ্কগুলো আপনি করুন। নেক্সট আমরা মঙ্গলবার বাকিটা করছি দাদা। হ্যাঁ, গুড নাইট।